বিশাল আকারের নগরায়ন অর্জন করায় চীন এখন বিকাশমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। এটি চীনের কয়েক দশকের কঠোর পরিশ্রমের ফল। কিন্তু এই অলৌকিক ঘটনার পরেও একটা সময় ছিল যখন 100 মিলিয়ন চীনা জনগণ খুবই দরিদ্র ছিল। আমরা কি জীবনে কখনো আমাদের ঘরে বসে টিভি দেখতে পারবো? 1.4 বিলিয়ন আগ্রহী মানুষও বিস্তৃত আছে চিকিৎসা সহযোগিতার জন্য। সব সময় ভাবি যে একদিন শিশুদের এই রোগের চিকিৎসার জন্য একটি উপায় বের হবে। নতুন যুগে সরকারকে একটি সহ-উদ্ভাবন বাস্তবায়ন করতে হবে। আমরা সবসময় জনগণের সেবা করি, একজনকেও পিছিয়ে থাকতে দেবে না, এটি চীন সরকারের প্রতিশ্রুতি। কিন্তু এই প্রতিশ্রুতি কি পূরণ করা সম্ভব? এই কাজগুলো কি আসলেই 10 বছরের মধ্যে শেষ করা যাবে? চলে এসো, এসো জুজু, এসো সাবধানে, এসো এসো। আপনার ছেলে জেনেটিক্যালি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত। যদি ওষুধ ব্যবহার না করা হয় অথবা পুনর্বাসন হস্তক্ষেপে চিকিৎসা না করানো হয় তাহলে মেরুদণ্ডের বিভিন্ন কার্যকারিতা ধীরে ধীরে কমে যাবে, ফলে দাঁড়ানো এবং হাঁটাচলা করতে পারবে না। শেষ পর্যন্ত জীবন হুমকির মুখেও পড়তে পারে। মামা, কোলে আসো বাবা। এই তো, এই রোগ বিশেষ করে শিশুদের কষ্ট দেয়। যেমন ধরুন, হঠাৎ করে সে হাঁটতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হতে পারে। যতই দিন যেতে থাকে ততই তার অবস্থা খারাপ হতে থাকে। যাই হোক, এই রোগ শিশুকে জীবিত অবস্থায় মৃত্যুর যন্ত্রণা দেয়। দুই পায়ের বাঘ এক নয়, এক পায়ের অবস্থা একটু বেশি গুরুতর। এসএমএ একটি বিরল জেনেটিক রোগ। এটি এমন একটি রোগ যেখানে 2 বছরের কম বয়সী শিশুদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশ্বব্যাপী নবজাতকদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব 6000-এর মধ্যে একজনে পৌঁছাতে পারে। টেইজু নামের এই শিশু তাদের মধ্যে একজন। ডাক্তার যখন এই কথা বললেন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। ডাক্তারের কথাগুলো খুবই কঠিন ছিল। তিনি বলেছিলেন, আপনি একাই এসেছেন? আমি বললাম, হ্যাঁ, কি ব্যাপার? তিনি বললেন মানসিকভাবে প্রস্তুত থাকতে, কারণ মানসিকভাবে প্রস্তুত থাকলেই রোগ নিরাময় করা সম্ভব। কিন্তু আমরা সাধারণ মানুষ তা করতে পারি না। আমার বুকটা তখন কেঁপে উঠল। পরে বলল, অনেক দামি মেডিসিন লাগবে, কিনতে পারবেন? এটার দাম 5,50,000 ইয়ান। কথাটা শোনার পর চোখে মুখে যেন অন্ধকার দেখছি। তোমার কি মনে হয় 5,50,000 ইয়ানের ইঞ্জেকশন দেওয়া উচিত? অবশ্যই। এই ইঞ্জেকশন না দিলে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়বে। তখন সেটা মেনে নিতে পারবে? এখন যদি ভর্তি করে তাহলে 6 মাসের আগে ডাক্তার ছাড়বে না। এই টাকা আয় করতে কত বছর সময় লাগবে জানো? আগে টাকা ধার নাও, তারপর ভেড়া বিক্রি করো, যেভাবে হোক টাকা বের করো। একটি এসএমএ ইঞ্জেকশনের দাম প্রায় $1,00,000। একটু ধাক্কা দিতে হবে। বছরে একটি শিশুর চিকিৎসার জন্য অন্তত 3টি ইঞ্জেকশন প্রয়োজন। এই চিকিৎসার খরচ অনেক বেশি, যা অনেক চীনা পরিবারের জন্য এই খরচ বহন করা প্রায় অসম্ভব। লোকে আমাকে অনেক কথা বলে, বন্ধু বান্ধব সহ পরিবারের সদস্যরাও বলে। এই রোগটি ধরা পড়ার পরে তারা বলেছিল যে, তুমি হাল ছেড়ে দাও, আমরা ওর চিকিৎসা করাতে পারবো না। যদি সত্যি ওকে সুস্থ করা না যায় আমি হয়তো মানতে পারবো না। যদিও চীনে প্রায় 30,000 এসএমএ রোগী রয়েছে, কিন্তু 1.4 বিলিয়ন জনগণের তুলনায় এটি একটি ক্ষুদ্র ভগ্নাংশ। তাই এই রোগে আক্রান্ত রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সংগ্রাম প্রায়শই অদেখা থাকে এবং তাদের গল্পগুলো বেশিরভাগই শোনা যায় না। আমি ছোটবেলা থেকেই জানতাম যে আমি অন্য বাচ্চাদের থেকে আলাদা। একসাথে খেলার সময় শিশুরা আমার এই রোগ সম্পর্কে তেমন কিছু জানতো না। আমি দুর্বল হয়ে পড়ছিলাম, গায়ে একটু টাচ করলেই পড়ে যেতাম। তখন থেকে আমি আর খেলতেও যেতে চাইনি। হাঁটার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু একা একা সাহস পাইনি। অনেক চেষ্টা করার পরও আমি উঠে দাঁড়াতে পারলাম না। আমার কল্পনার স্কুলটা এমন। আমি যখন ছোট ছিলাম তখন আমি এটা নিয়ে অনেক ভাবতাম, কেন আমি অন্যদের থেকে আলাদা। এত বছর আলাদা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। শৈশব থেকে আমার বাবা মা এভাবেই লালন পালন করে এসেছে। ছোটবেলায় আমি আমার নিজের পোশাক পরতে পারতাম, কিন্তু এখন আমি ছোটবেলার মতো শক্তিশালী নই। আমার ভাইও আমার মতো। মা তাকে প্রতিদিন গাড়িতে করে নিয়ে যেতেন।
অন্যরা যখন আমাকে জিজ্ঞেস করে আমি তাদের বলি আমার সবচেয়ে বড় ইচ্ছে বাচ্চা দুটোকে হাঁটতে দেখা। আসলে আমি যদি না থাকি তাহলে তারা আরও ভোগান্তিতে পড়ে যাবে। তারা শোয়া থেকে নিজে নিজে উঠতে পারে না, তাই সব সময় তাদের সাথে সাথে থাকতে হয়। কিছু সময়ের জন্যেও তাদের একা রাখা যায় না। অনেক রোগীর পরিবারই বেশি বেশি টাকা খরচ করছে। ওষুধের প্রতিটি ডোজ খুবই মূল্যবান। শুধু টাকা ধার করেই যাচ্ছি। বাড়িতে যা কিছু বিক্রি করা সম্ভব সব বিক্রি করে দিয়েছি। আমাদের গাড়িও বন্ধক দিয়েছি। 1.5-2 লাখের মতো ধার করে ফেলেছি। এরপর আবার 5,50,000 টাকা লাগবে। তেজুর মা তার যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু এখনো এটি যথেষ্ট নয়। তিনি এখন তার ছেলেকে বাঁচানোর জন্য পরবর্তী কাজগুলো করার কথা ভাবছেন। তেজু, এখানে বসো বাবা। চলো তোমার হাত মুখ ধুইয়ে দিই। তার 2 সন্তানের SMA চিকিৎসার খরচ চালানো খুবই কষ্টসাধ্য, কিন্তু সুশি ওজেনকে তা সামলাতে হবে। তিনি তার সন্তানদের জীবন সম্পূর্ণরূপে সুস্থ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। 20 বছরের বেশি কেউ বাঁচে না। আমি চাই ওদের সুস্থ করে তুলতে। আমি চাই ওরা যেন বছরের পর বছর বেঁচে থাকে। ওরা এখনো ভালো আছে। ওরা ছবি আঁকায় স্বাচ্ছন্দ্য বোধ করে। ওরা অনেক বিচক্ষণও বটে। আমি শুধু ভাবছিলাম ওদের যেন কষ্ট কম হয়। আমি ওদের সব সময় সাহায্য করে যাচ্ছি। আমি মাঝে মাঝে যখন ওদের দেখি ওরা খুশি হয়। আসলে ওরা আমার মতোই লুকিয়ে লুকিয়ে কাঁদে। হয়তো আমরা মায়ের দ্বারা সংক্রমিত হয়েছি, তবুও তিনি আশাবাদী। তিনি এখন ভাগ্যের ওপর নির্ভর করছেন। এই মায়েরা ও শিশুরা যখন ভাগ্যের বিরুদ্ধে লড়াই করছে, তখন একদল মানুষ তাদের সাহায্য করছে। প্রথম কথা হলো আমাদের অবশ্যই সর্বাধিক আন্তরিকতা দেখাতে হবে। চীনের মূল ভিত্তি হলো জনসংখ্যা। রোগীদের সেবা দিতে চীন সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। আসলে এমন বাজার আবার পাওয়া কঠিন। এটা নিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে। এই খবর শুনে খুবই খুশি হয়েছি। আমি এতই খুশি হয়েছি যে আমি প্রায় 2 দিন ঘুমাতে পারি। এই বছরটি আসলে খুবই কঠিন একটি বছর। আসলে স্বাস্থ্য বীমা তহবিল থেকে ভ্যাকসিনের ব্যয় বহন করা খুবই বড় একটি খরচ। তবু আমরা এই বছর জাতীয় স্বাস্থ্য বীমা প্রশাসন থেকে এই ব্যয় বহন করতে আগ্রহী। এখনও আমাদের স্বাস্থ্য বীমা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সাহস আছে। জনগণের স্বাস্থ্যের বিষয়টি সংকল্পের শুরুতে আসাটা জরুরি। আপনি প্রতিটি রোগীর পরিবারের সদস্যদের জিজ্ঞেস করুন, তাদের মন মানসিকতা আমার মতোই। আমি সেই সময়ে আলোচনাটি ভুলতে পারিনি। তিনি বলেছিলেন এই জনগোষ্ঠীকে পরিত্যাগ করা উচিত না। কিন্তু আসলে আমরা এই সমস্যাটি বিবেচনা করছি, অর্থাৎ প্রতিটি ক্ষুদ্র জনগোষ্ঠীকে পরিত্যাগ করা উচিত নয়। আমরা সরাসরি এই গ্রুপগুলোর সাথে যোগাযোগ করছি। আমরা আশা করি বীমা কোম্পানি আরও কঠোর পরিশ্রম করবে। 42,800 ইয়ান আমাদের কাছে প্রত্যাশিত মূল্য মনে হয়। এই বিষয়ে আমাদের আরও কথা বলা দরকার। 34,020 ইয়ান দাম নির্ধারণ করে আমার মনে হয় আগের প্রচেষ্টা বৃথা গেছে। আমি সত্যিই দুঃখিত। আমি বিশ্বাস করি চীন সরকারের চেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞ পৃথিবীতে কোনো সিস্টেম নেই। আমরা শীঘ্রই এই বিষয় নিয়ে আবার আলোচনায় বসব। ধন্যবাদ। সেই সময় ভ্যাকসিনের দাম প্রায় 38,000 ইয়ান নিয়ে আলোচনা চলছিল। তারপর 35,000, শেষে 33,000-এ এসেছে। আমি মনে করি এটা খুবই হতাশাজনক, তবুও আশা আছে। কোটেশন হলো 37,800 ইয়ান এবং 34,020 ইয়ান। আমি শুধু বলতে চাইছি ছোট দলগুলোকে ত্যাগ করা উচিত নয়, কিন্তু এই ওষুধ হাজার হাজার মানুষের জীবনের মূল্য হতে পারে। 33,000 ইয়ান, এটাই চূড়ান্ত। কনফার্ম। ওকে, ডিল। আমি মনে মনে ভাবি, আমি কি আর কোনোদিন একজন সাধারণ শিশুর মতো হতে পারবো, দাঁড়াতে পারবো? আমি আবার স্কুলে যেতে চাই। এখন থেকে চীনে প্রথম SMA চিকিৎসার জন্য অনুমোদিত এবং আমদানিকৃত ওষুধ নোসিনাসুন সোডিয়াম ইনজেকশন স্বাস্থ্য বীমা কোম্পানির সাথে দর কষাকষি পরে প্রতি ইনজেকশন 33,000 ইয়ান নির্ধারণ করা হয়েছে, যা চিকিৎসা বীমা ওষুধের ক্যাটালগের নতুন সংস্করণে লেখা হয়েছে। মনে হচ্ছে বাড়িতে যাচ্ছি। তাই অনেকবার এসেছি তো, তাই এমন মনে হচ্ছে। এখানে আমরা আগেও এসেছি। চিকিৎসা বীমা থাকার পরেও আমাদের এই বীমা কম করা হচ্ছে।
বর্তমানে নতুন কৃষি সহযোগিতা নীতির সাথে মিলিত হয়ে আপনাদের অল্প অর্থে একটি বীমা দ্বিতীয়বারের মতন চালু করা হয়েছে। আমাদের এখানে বিরল রোগের জন্য একটি দাতব্য সংস্থাও রয়েছে। ভবিষ্যতে আরও কোনো ভর্তুকি থাকলে হয়তো আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আর রোগীদের মধ্যেও বন্ধুত্ব গড়ে চলো না উঠেছে। আমরা একসাথে খেলি। ঠিক আছে, তুমি আমাকে শেখাও কিভাবে খেলতে হয়। এই তো, হ্যাঁ, ওঠো ওঠো সোনামণি, বাহ, এই তো উঠে পড়েছ, যাও। তার সন্তানেরও আমার সন্তানের মতো একই লক্ষণ রয়েছে। আমার ছেলে যখন ছোট ছিল তখন তার পায়েও একটাই বাঁক ছিল। তার পা লাঠির মতো ভেঙে গেছে, দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আমার ছেলের বয়স 23 বছর। 20 বছর আগে আমার ছেলে এমন ছিল, এখন মনে হচ্ছে গতকালের ঘটনা। ও, আপনি 20 বছর আগে ওকে পরীক্ষা করাননি? আমার ছেলে ছোটবেলায় ওর মতোই ছিল। 1 বছর 2 মাস বয়সে সে অসুস্থ হয়। তারপর তাকে এমনভাবেই হাত ধরে হাঁটাতাম। ওনাকে দেখে মনে হচ্ছে আমি আমাকে দেখছি। এভাবেই আমি প্রতিদিন তাকে নিয়ে বের হতাম। আমিও তাকে ছেড়ে দূরে যেতে সাহস পাইনি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। ভিতরে হাঁটার সময় দেখেছেন তো, সেখানে সে পড়ে গেল। এই শিশুটিকে হাঁটতে দেখে আমার ছেলে যখন ছোট ছিল তখনকার কথা মনে পড়ে গেল। চলো, এই তো আমার বাবা পেরেছে, দারুণ হচ্ছে। আমি কয়েক বছর আগেও এটা জানতাম না। আমি ভেবেছিলাম যে এই রোগের কোনো প্রতিকারই নেই। হ্যাঁ, আমিও জানতাম এর কোনো প্রতিকার নেই, কোনো ওষুধ নেই। আমি যেখানেই যেতাম সেখানেই বলতাম এই রোগের কোনো চিকিৎসা নেই। এই ওষুধের দাম শুনেছেন? এ সময় অভিভাবকরাও হতাশ হয়ে পড়েন। আমাকে আশা দিয়েছে, সে সাথে হতাশও করেছে। আমাদের মতো ক্ষুদ্র গোষ্ঠীর কথা সরকার ভুলে যেতে পারে। আমাদের মতো দরিদ্র পরিবারগুলোতে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। 148টি রোগের 119টি বিষয়ে আলোচনা সফল হয়েছে। 76 ধরনের ওষুধ আলোচনা 17 ধরনের ক্যান্সার নতুন ওষুধ আছে। নতুন ওষুধগুলোর মধ্যে অনেকগুলোই নতুন অ্যান্টি ক্যান্সার ওষুধ। রোগীদের জন্য এটি একটি জীবন রক্ষাকারী ওষুধ এবং এটি অনেক কার্যকর। আমরা সরাসরি আলোচনা বাতিল করেছি। এখন আমরা যদি আপনাদের এটা সাথে দিতে আলোচনার পারতাম তাহলে জন্য অনেক আগেই আমাদের দিয়ে দিতাম। সমগ্র দেশ রয়েছে। হ্যালো, 110 থেকে চংকিং বলছি। আপনার কি সাহায্য প্রয়োজন? আপনি কি ঘটনাস্থলে আছেন? আবার যোগাযোগ করুন। অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। ঠিক আছে, আমরা অবিলম্বে পুলিশকে অবহিত করছি। অনুগ্রহ করে সকল ইউনিট মনোযোগ দিন। 100 ইস্যু নির্দেশনা বলে দিচ্ছি। অভিযোগ গৃহীত হয়েছে। ওভার অ্যান্ড আউট।
প্রতিবারই আমার উপার্জনের টাকা তার ব্যাংক কার্ডে যায়। সেই টাকাগুলো আমি রক্ষা করতে আমি তো পারছি আমার না। প্রয়োজনে সব খরচ টাকা করি। পরিষ্কার করে ফেলেছে। তার জন্য কিছু একটা করুন। তাই আমি বলছি আপনি আমার কোর্টে মনে যেতে হয় পারেন। কোর্টে গিয়েও কোনো লাভ হবে না। আমাদের এই সিস্টেমটা কিভাবে অকেজো হতে পারে? ভাড়া, পানি ও বিদ্যুৎ এসব ক্ষেত্রে যদি জনগণকে নিরাপদ বোধ করাতে চাই, আমাদের কাজের মান ও পরিধি আরো বাড়াতে হবে। 140 কোটির বিশাল জনসংখ্যার দেশ চীনে দৈনিক নিরাপত্তার ভার 20 লক্ষ পুলিশ কর্মকর্তার উপর পড়ে। তারা সম্মান এবং দায়িত্ব নিয়ে অপরাধের বিরুদ্ধে লড়াই করছে এবং প্রতিবেশীকে রক্ষা করছে। অনেক তরুণ তরুণী পুলিশে যোগ দিতে আকৃষ্ট হচ্ছে। হুয়াং হাই 12 বছর আগে স্নাতক স্কুল থেকে সিভিলিয়ান পুলিশ ইন্সপেক্টর হয়েছেন। পুলিশ অফিসার একটি বিশেষ পেশা। প্রতিটি ছোট ছেলেই পুলিশ হওয়ার স্বপ্ন দেখে। আমি যখন ছোট ছিলাম তখন এমন স্বপ্ন আমিও দেখেছিলাম। অপরাধীর সাথে লড়াই করছি এবং অপরাধীদের ধরছি। আসলে প্রথমবার বন্দুক স্পর্শ করতে পেরে খুবই এক্সাইটেড ছিলাম। এটাও ঠিক, যদি যুক্তিসঙ্গত এবং আইনসম্মত কাজ করে তাহলে কোনো মানুষকেই গুলি করার কোনো সুযোগ নেই। এটি একটি উত্তেজনাপূর্ণ এবং মহিমান্বিত পেশা। হ্যালো, ইউবেই রোড থানা। তিনি যা আশা করেছিলেন এখানে এসে দেখলেন তার থেকে ভিন্ন। মিশনের কাজে তিনি কখনো বন্দুক ব্যবহার করেননি। এক কাজ করুন, বাম দিকের রাস্তা দিয়ে ভেতরের দিকে আসুন। গত 12টি বছর ধরে ছোট্ট গলির এই লোকাল থানায় তিনি চাকুরি করে আসছেন। পুলিশে চাকরি করলে আপনাকে এই ধরনের ঘটনার সাথে থাকতে হবে, অপরাধের সাথে লড়াই করতে হবে এবং অপরাধীদের ধরতে হবে। আসার পর মনে হলো সব ঝগড়া কেন আমার কাছে এসে পড়ল, আমি জানি না। সে চুপচাপ আমার কাছ থেকে টাকা নিয়ে নিল। আমরা ব্যাপারটা দেখছি। এখন কি করব? বুড়ো হয়ে যাচ্ছে, বুড়ো। আমরা এখানে এসেছি আপনাকে সাবধান করতে। আপনি আর কখনো তার সাথে ঝামেলা করবেন না। চীনে বাসিন্দাদের সাথে পুলিশের অনুপাত প্রতি 700 জনে 1 জনের মতো, যা যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় অর্ধেক। হুয়াংহাই এবং তার সহকর্মীদের দ্বারা পরিচালিত সম্প্রদায়ে এই অনুপাত প্রতি 2000 মানুষের জন্য 1 জন। হ্যালো, ইউজো রোড থানা। কোন সেতু? কোন সেতু থেকে লাফ দিয়েছে? এটা কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমরা এখনই আসছি। এই তাড়াতাড়ি করো, কেউ ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করেছে। তাড়াতাড়ি করো, আমরা রওনা দিয়েছি। দেখি একটু সরুন প্লিজ, একটু জায়গা দিন। দাঁড়াও না, এই মেয়ে দাঁড়াও, দাঁড়াও, কথা শোনো। ভয় পেও না, একটু উঠে বসো। পুলিশ আঙ্কেল একজন ভালো চলো মানুষ, ওঠো, তোমার এগুলো কোনো কিচ্ছু ভয় না, নেই। সব ঠিক হয়ে যাবে। উঠে চলো তোমার বসো, মা আর খালার সাহস সাথে করো। কথা বলি। আত্মহত্যার চেষ্টা করা মেয়েটিকে পুলিশ সদস্যরা বাঁচিয়ে নেয়। মোটরসাইকেল চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। আরও নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। গত 10 বছরে চীন অভূতপূর্ব নগরায়নের অভিজ্ঞতা অর্জন করেছে। 2010 থেকে 2020 পর্যন্ত দক্ষিণ পশ্চিম চীনের একটি মহানগর চংকিং শহরে জনসংখ্যা 3.2 মিলিয়ন থেকে বেড়ে 32 মিলিয়ন। বেশিরভাগ সময়ে দেখা যায় বাসিন্দাদের ছোট ছোট ঝামেলাই তাদের মেটাতে হয়। হ্যালো, উইজো রোড থানা। ও, কোন হোটেল? ঠিক আছে, আমরা এখনই আসছি। ঠিক আছে, এখনই দেখছি। আপনি কি পুলিশকে কল হ্যাঁ, করেছেন? আমি এটা রিপোর্ট করেছি। আজ সে বলছে তার এই রুম রিজার্ভেশন আছে, কিন্তু সে আমাকে আগে অন্তঃসত্ত্বা থেকে মহিলা কিছু জানায়নি। হোটেল মালিকের সাথে কিছুটা ঝগড়ায় জড়িয়ে পড়েন, কারণ সে এখন যে ঘরে থাকে এটি অন্য কেউ অনলাইনে বুকিং দিয়ে ফেলেছে। আমাকে যদি আগে থেকে বলা হতো আমি সরে যেতে পারতাম, তাই না? আমাকে কিভাবে জানাবো? বলা হচ্ছে, আমাদের কিন্তু হোটেলে এখন আমার সকালে স্বামী অতিথির এখানে নেই। দরজায় নক করা নিষেধ। এই হোটেলে মাত্র একটি রুম বাকি আছে, কিন্তু তিনি রুম পরিবর্তন করতে চান না। তাই নতুন ক্লায়েন্টের সাথে আলোচনা করার জন্য পুলিশের সহযোগিতা চান। এই ধরনের মামলায় সতর্ক করার জন্য আমাদের কোনো টেমপ্লেট তৈরি করা নেই, যা কপি করে চালিয়ে দেব। আর এটা করে বহিষ্কার হতে চাই না। এই যে নিন, আপনি একটু পুলিশের সাথে কথা বলুন। হ্যালো পুলিশ অফিসার সাহেব, ঘটনাটা হলো এমন, আমরা বেশ কিছুদিন আগে থেকেই রিজার্ভেশন দিয়ে রেখেছি। তাই এই হোটেলের কর্মীরা এই গর্ভবতী বোনকে বললেন যে আজ রাতে এই রুম অন্য কারো কাছে রিজার্ভেশন দেওয়া হয়েছে। যেহেতু তিনি অ্যাডভান্স করেননি, তাহলে কেন আরেকজনকে রুম দিতে পারবো না? গর্ভবতী বোন ভয়ঙ্করভাবে উত্তর দিচ্ছিলেন। তিনি আমাকে বলেই যাচ্ছেন, আমি গর্ভবতী, আমার কি আপনার মতো অবস্থা?
আমি সেই মহিলাকে ফোন দিয়েছিলাম, সে আমার বড় পেট নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথা বলতে লাগলো। সে বলল অপেক্ষা করো, আমি আসছি। কোনো ধরনের বিবাদের মধ্যস্থতা করার সময় পূর্বের অভিজ্ঞতা খেয়াল রাখতে হয়। উনি নাকি দরজায় টোকা দিয়েছিল, আমি নাকি ভেতর থেকে বের হইনি। আসলে ব্যাপারটা কি, উভয় পক্ষ আপনার সাথে কিভাবে যোগাযোগ করে এবং সে কেমন মানুষ তা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। তারা কি ধরনের ভাষা ব্যবহার করে দেখতে হবে। যে আমাদের পরামর্শ গ্রহণ করে তার পক্ষে সেটা ভালো। না স্যার, কালকে থাকবে না। কালকে কোনোভাবে রুম দেওয়া সম্ভব না। বোঝার চেষ্টা করুন, কালকে পারবো না। সমস্যাটা সমাধান করা পুলিশের জন্য কঠিন হয়ে পড়ছিল। আমি এই মহিলার কথা বিশ্বাস করি না। আসলে আমরা আপনাকে সাহায্য করছি। আচ্ছা, মূল বিষয় হলো এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে যা দিয়ে উভয় পক্ষকে সন্তুষ্ট করা যাবে। আপনাকে উভয় পক্ষের দৃষ্টিকোণ থেকে সমস্যাটি দেখতে হবে। আপনি এই জিনিসগুলি সম্পর্কে যত বেশি চিন্তা করবেন সেগুলি তত বেশি ভালো হবে। এই বিষয়টি মোকাবেলা করার ভালো একটি উপায় এবং পরিকল্পনা আমাদের মাথায় চলে আসে। হ্যালো, আপনাদের এখানে কি কোনো রুম খালি আছে? মানে একটু বড় রুম আর কি। বড় রুমের সাথে জানালাটা একটু বড় হলে ভালো হতো। উনি 5 তলায় আছে, চলুন গিয়ে দেখি কিছু করা যায় কিনা। আসুন। পুলিশ অফিসার একই বিল্ডিংয়ে অল্প সময়ের মধ্যেই একটি রুম পেয়ে গেল। রুমের ভাড়া কত? ছুটির দিনগুলোতে এই রুমের ভাড়া দিন প্রতি 128 ইউয়ান। হ্যাঁ, চলবে। এই জানালাটা সব মিলিয়ে এটা একটা সুন্দর জায়গা। এই ধরনের ঘটনার যখন একটি ভালো সমাপ্তি ঘটে তখন আমাদের অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্বাগতম। আপনি এটাকে কি বলতে চান? আমার মনে হয় এটা কৃতিত্বের বহিঃপ্রকাশ। তবে সবসময় সব কেস সফলভাবে সমাধান করা যায় না। যদি আপনার কোনো সমস্যা হয় আমাদের কল দেবেন। 10 ইয়ানের জায়গায় 200 ইয়ান বলেছো। তুমি একটা মিথ্যাবাদী। তালাকপ্রাপ্ত বৃদ্ধ দম্পতির ঝগড়া সামলানো থেকে শুরু করে দোকানের ভোক্তা বিরোধের মামলার মতো প্রতিদিন অসংখ্য কাজের মাধ্যমে পুলিশ ধৈর্যের পরীক্ষা দেয়। আমি এই 2 দিন ডিউটিতে ছিলাম। অনেক দম্পতি পুলিশের সাথে তর্ক করছে। মধ্যরাতে একজন তার স্বামীর সাথে ঝামেলা মেটানোর জন্য আমাকে কল করে জোরাজুরি করলেন। আমি বললাম, স্বামী স্ত্রীর ঝগড়া কিভাবে সামলাবো? আমাদের কাজ অপরাধ দমন করা। আমাদের কাছে আপনাদের এই সমস্যা সমাধানের কোনো পথ নেই। তিনি চুপ করে রইলেন। আমি বললাম, আমাকে সেখানে থাকতে বলবেন না। কিন্তু মাঝে মাঝে আপনি যদি এই ধরনের কাজের সম্মুখীন হন, আপনি তাকে এটি সমাধান করতে সাহায্য করবেন না। আপনার কাছে অভিযোগ করবে, কিন্তু মনে করবেন আপনি তাকে সাহায্য করছেন না। একদম ঠিক। সমাধান করলেই ভাববে পুলিশ সবই পারে, আর না করলে ভাববে কিছুই পারে না। তবে চীনা পুলিশের দায়িত্বের ব্যাপকতার কারণেই চীনে অপরাধের হার ক্রমাগত কমছে। ফৌজদারি মামলার দৈনিক অপরাধের হার, মানে বর্তমান অপরাধের হার বেশ কম। রাস্তায় পকেটমারদের উৎপাত থাকত, কিন্তু এই ধরনের পকেটমার বা ছিনতাইকারী এখন আর নেই। অপরাধের হার কমেছে 10 গুণ। যে কোনো পরিস্থিতির সম্মুখীন হন না কেন, যখন জীবন ও সম্পদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সাথে সাথে পুলিশের কাছে চলে আসুন। সাম্প্রতিক বছরগুলোতে চীনে অপরাধের হার 2012 সালের তুলনায় প্রায় 96% কমেছে। সারা দেশে চুরির ঘটনা 2012 সালের তুলনায় প্রায় 62.6% কমেছে। আর রাতে ভ্রমণ করা আগের চেয়ে এখন অনেক নিরাপদ। যখন প্রথম কাজে যোগ দিয়েছিলাম
জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদাই মনোযোগী। আর অনেক পুলিশ আছেন যাদেরকে ছদ্মবেশে নানা বিপজ্জনক অবস্থানে কাজগুলো করতে হয়। এমনকি অনেক সময় তাদের নিজের জীবনের ঝুঁকিও নিতে হয়। 2021 সাল কর্তব্যরত অবস্থায় সারা দেশে 261 জন পুলিশের মৃত্যু হয়েছে আর 4375 জন পুলিশ আহত হয়েছেন। তাদের মধ্যে বুটিয়ান কাউন্টি পাবলিক সিকিউরিটি ব্যুরোর সদস্য গুইয়াং এবং ব্যুরোর হুয়াক্সি শাখা গুইঝু থানার অফিসার মা জিনতাওকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং সে রাতেই তারা মারা যান।